আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 2, এপিসোড 3। সুশান্তবাবু আর রিমি দেবী প্রদীপের জন্য অপেক্ষা করছেন। সুশান্তবাবু ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারি করছেন আর ভাবছেন প্রদীপকে কি বলবেন। যে করেই হোক ওকে রাজি করাতেই হবে। রিমি দেবী এক পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে একবার করে সুশান্তবাবুকে দেখছেন আর একবার দরজার দিকে তাকাচ্ছেন। প্রদীপের হাত ধরে জয়ন্ত একরকম টেনে উপরে নিয়ে আসে। প্রদীপ সমানে বলে যাচ্ছে, আরে 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 কি রে, আরে এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? প্রদীপকে কোনো উত্তর না দিয়ে জয়ন্ত ওকে নিয়ে ঘরে ঢুকে বলে, এই যে সুশান্তদা, নিয়ে এসেছি প্রদীপকে। সুশান্তবাবু ওদের সামনে দাঁড়িয়ে বলেন, এত সময় লাগে আনতে? আমি কি করবো বলো, সাহেব বাইরে দাঁড়িয়ে মনের সুখে সুখ টান দিচ্ছিল, দেখতে পেয়েই নিয়ে এসেছি। শুধু নিয়ে আসেনি গো সুশান্তদা, ছাগলের মতো টানতে টানতে নিয়ে এসেছে আমাকে। এতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে বল, আমার একটা কথার উত্তরও দিল না। তোর সব প্রশ্নের উত্তর সুশান্তদা দেবে, তোমরা কথা বলো, আমি বাইরে আছি, দরজাটা ভিজিয়ে দিচ্ছি বাইরে থেকে। জয়ন্ত বাইরে যেতেই প্রদীপ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ব্যাপার বলো তো সুশান্তদা, আমাকে এভাবে ডেকে আনলে কেন? দেখো আমার কিন্তু এবার টেনশন হচ্ছে। হ্যাঁ, কী হয়েছে একটু তাড়াতাড়ি বলবে প্লিজ। সুশান্ত কোনো রকমের ভনিতা ছাড়া বলে, প্রদীপ, প্রদীপ তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, কি কি বললে? বিয়ে? আর আমি আমি বোধহয় ভুল শুনলাম, তাই না? তুই ভুল শুনিসনি, একদমই ঠিক শুনেছিস তুই। তোকে বিয়ে করতে হবে আমার ভাগ্নিকে, আর সেটাও পরের লগ্নে। আমি কোনো কথা শুনতে চাই না প্রদীপ, আমার এই কথাটা তোকে রাখতেই হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সুশান্তদা? বৌদি, তুমি এখান থেকে ফিরে গিয়ে আগে দাদাকে ভালো করে ডাক্তার দেখাও। কি সব আবল তাবল বকছে দেখো। আমি কিচ্ছু আবল তাবল বকছি না, তুই ঘটনার গম্ভীরতা বুঝতে পারছিস না। একটা মেয়ে বিয়ের সাজে বসে আছে আর বর শেষ মুহূর্তে বলছে বিয়ে করবে না। মেয়েটার বাড়ির লোকের অবস্থা আন্দাজ করতে পারছিস তুই? আর ওই মেয়েটা, আচ্ছা ওর কি দোষ বলতো? একটা বড় লোক বাড়ির ছেলের খামখেয়ালিপনার শিকার হতে হচ্ছে ওকে। আজকে বিয়ে না হলে ওর আর কখনোই বিয়ে হবে না প্রদীপ। আমি বুঝতে পারছি সুশান্তদা, কিন্তু কিন্তু আমি কেন বলো? আরে অন্য তো কত ভালো ছেলে আছে, তোমরা দেখো। তোর কি মনে হয় আমাদের হাতে এখন অঢেল সময় আছে যে ছেলে খুঁজে বেড়াবো? তুই কি চাস যে এক একটা বাড়িতে যাবো আর বলবো আমাদের মেয়ের বিয়ের জন্য পাত্র দরকার, আপনাদের বাড়িতে কি কোনো সুপাত্র আছে? বল, আমি কি এরকম করব? তুমি জানো যে তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয়। তাহলে সব বুঝেও তো অবুঝের মতো কথা বলছিস। আচ্ছা প্রদীপ, তুই ভাবিস না যে আমার ভাগ্নির কোনো খুঁত বা দোষ আছে বলে আমি তোর ঘাড়ে ওকে চাপিয়ে দিচ্ছি। তোকে বিশ্বাস করি বলেই এই দায়িত্ব দিতে চাইছি। আর আমি জানি যে তোর কাছে থাকলেও খুব ভালো থাকবে। ও খুব ভালো মেয়ে রে, তুই দেখবি। একটু বিশ্বাস কর আমাকে। এখানে বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না সুশান্তদা, আমার ব্যাপারটা একটু বোঝো। দেখো আমার অবস্থা তো তুমি সবই জানো। আমাদের মা ছেলের সংসার চলে বাবার পেনশনের টাকায়। আমার টিউশনির অর্ধেক টাকা বেরিয়ে যায় চাকরির ফর্ম ফিল আপ করতে। নেহাত বাবা মাথা গোঁজার জায়গাটা করেছিল, তাই না হলে কী যে করতাম কে জানে। যার নিজের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই তাকে তুমি আরেকজনের দায়িত্ব নিতে বলছো, কি বলবো বলো? নিতে হবে না তোকে দায়িত্ব, তুই শুধু বিয়েটা কর, ওকে সামাজিক স্বীকৃতিটুকু দে। আমার ভাগ্নির সব দায়িত্ব আমার, ওর যাবতীয় সব কিছু আমি দেখব। তুই তো জানিস আমার ছেলে মেয়ে কেউ নেই, আমার যা কিছু আছে সবই তোর চাকরি করারও দরকার নেই। এখন থেকে আমার দোকানের মালিক তুই, ঠিক আছে? বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর নামে দোকান আর ফ্ল্যাটটা লিখে দেব। আচ্ছা তুমি আমাকে কি ভাবছো বলো তো? হ্যাঁ, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। বিয়ে করবো আমি আর তার দায়িত্ব নেবে তুমি, সেটা হয় না সুশান্ত দাস। দেখো প্রশ্ন শুধু এটা নয়, আরও আছে।
তোমরা আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছ। আচ্ছা সুশান্তদা, তোমার ভাগ্নির বয়স কত বলো তো? 19-এ পা দিয়েছে। আর আমার কত? 29 বছর 7 মাস। মানে তোমার ভাগ্নির থেকে আমি 11 বছর 7 মাসের বড়। আমাদের দুজনের মধ্যে ব্যবধানটা বুঝতে পারছো? প্রায় 1 যুগ। ও একটা বাচ্চা মেয়ে, আর তুমি আমাকে বলছো ওকে বিয়ে করতে। যেখানে ওর দিদির বিয়ে হচ্ছে আমার থেকে ছোট একটা ছেলের সঙ্গে, সেখানে আমাকে ও কি করে মেনে নেবে বলতে পারো? তুমি বাইরে যাও, আমি প্রদীপের সঙ্গে একা একটু কথা বলতে চাই। এতক্ষণ রিমি দেবী চুপ করেছিলেন, কথা শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। সুশান্তবাবু প্রদীপের দিকে একবার তাকিয়ে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যান। বাইরে আসতেই সবাই আশা নিয়ে তার মুখের দিকে তাকায়, কিন্তু সুশান্তবাবুর কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। তিনি বলেন, রিমি কথা বলছে প্রদীপের সঙ্গে। আমি তো রাজি করাতে পারলাম না, জানি না কি হবে। প্রদীপ রিমি দেবীকে বলে, দেখো বৌদি, আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। তার থেকে ভালো তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে কোনো ভালো ছেলে খোঁজো। আর ভালো ভালো কোনো কিছু বোধহয় আমার এই মেয়েটার কপালে নেই গো প্রদীপ। না হলে যারা নিজেই যেচে বিয়ের সম্বন্ধ নিয়ে এলো, তারাই আবার বিয়ের দিন মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। বিয়ে যখন দেবে না, কালকেই বলে দিতে পারতো, তাহলে আমার মেয়েটাকে অন্তত লগ্নভ্রষ্ট হতে হতো না। আমার কি মনে হচ্ছে জানো, আমার হাতের ছোঁয়ায় আমার নিঃশ্বাসই বোধহয় ওর অমঙ্গলের কারণ। আমার ছোঁয়া হলুদ লাগিয়ে মনে হয় ওর কপালটা পুড়লো জানো। ওকে আমি নিজের মেয়ে মনে করি। ছোট থেকে ওর সঙ্গে আমার কিসের যোগ বুঝি না। মাঝে মাঝে মনে হতো বোধহয় ভাগ্যের মিল আছে আমাদের, কিন্তু আমার মেয়ে যে আমার থেকে অনেক বড় হতভাগী গো। আজ সেটা বুঝতে পারলাম। ঈশ্বর আমাকে সন্তান দেয়নি ঠিকই, কিন্তু তোমার দাদার মতো স্বামী দিয়েছে। জন্ম না দিয়েও আলোর মতো মেয়ে দিয়েছে, কিন্তু আমার মেয়ের ভাগ্যে সেইটুকুও নেই গো। তুমি একটু আগে বললে না তোমাদের মধ্যে অনেক ব্যবধান, তখন আমার খুব হাসি পেল জানো। আজকে ওর বিয়ে না হলে কি হবে আমি জানি না, তবে সবাই মিলে মেয়েটাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তারপর একদিন সহ্য আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ও নিজেকেই শেষ করে দেবে। একটা গোটা পরিবার আজকে তোমার মুখের দিকে তাকিয়ে আছে প্রদীপ। তুমি যদি রাজি হও তাদের মেয়েটাকে বিয়ে করতে, তাহলে তাদের মেয়েটা বেঁচে যাবে প্রদীপ, আর ওনারা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। চোখে জল থাকলেও মনে শান্তি আর মুখে হাসি নিয়ে তোমার সঙ্গে রওনা করবে নিজের মেয়েকে। কিন্তু যদি ওনাদের মেয়ের বিয়ে না হয়, তাহলে ওদের পরিবারে যে দুর্যোগ নেমে এসেছে তা কখনো শেষ হবে না। আজকের সকাল কেটেছে বিয়ের আয়োজনে, আর আগামীকালের সকাল কাটবে তাদের মেয়ের এক অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায়। দুটো সকালের মধ্যে থাকবে বিস্তর ব্যবধান। জানো তো, আমার বাবা আর মায়ের বয়সের মধ্যে না 15 বছরের ফারাক ছিল। আমার শ্বশুর আর শাশুড়িরও তো বয়সের অনেক ব্যবধান ছিল, প্রায় 18 বছর। এত ফারাক থাকা সত্ত্বেও তাদের মধ্যে খুব মিল ছিল জানো। আমার মা না কোনো ভুল করলে বাবাকে দেখতাম বুঝিয়ে বলতো, কখনো দুজনের মধ্যে ঝগড়াও হতে দেখেছি বলে মনে পড়ে না। যখন বাবা বলতো মা চুপ করে শুনতো, আর যখন মা বলতো তখন বাবাও চুপ করে শুনতো। ঠাকুমা কিছু বললে বাবা বলতো, আরে বাবা, ছোট্ট মেয়ে, ছাড়ো তোর কথা, বড় হলে আর বলবে না। তুমি এখনো বলবে যে তোমাদের মধ্যে অনেক ব্যবধান? নিচে থেকে কাকলের বিয়ের শব্দ ভেসে আসতেই রিমি দেবী বলতে শুরু করেন, শুনতে পাচ্ছ প্রদীপ? কাকলির বিয়ে শুরু হয়ে গিয়েছে। একই বাড়ির দুটো মেয়ে, একই সঙ্গে বিয়ে ঠিক হলো, তো আবার একই দিনে।
দুজনেই চোখে নতুন স্বপ্ন নিয়ে বিয়ের কনের সাজে সাজলো। অথচ দেখো, একজনের বিয়ে শুরু হয়ে গেল, আর একজন কনের সাজে একরাশ প্রশ্নের সম্মুখীন হয়ে শুধু বসেই রইল। এই হচ্ছে ব্যবধান। একজন বিয়ের পিঁড়িতে বসে নতুন জীবনে প্রবেশ করছে, আর একজন ঘরে বসে তার ভেঙে যাওয়া স্বপ্নের হিসেব মেলাচ্ছে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি। এই হচ্ছে ব্যবধান। একজনের চোখে খুশি, আর অন্যজনের চোখে শুধুই নিরাশা। আরো শুনতে চাও? আমি তোমার কথা বুঝতে পারছি বৌদি, কিন্তু আমার সামর্থ্য তো আমি জানি। বলো, একটা মেয়েকে নিয়ে গিয়ে তাকে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। আমি তার মিনিমাম চাহিদাটুকুও পূরণ করতে পারবো না। তারও তো কিছু শখ আছে, স্বপ্ন আছে, সেগুলোর কি হবে বলতে পারো? আমাকে বিয়ে করে তোমার মেয়ে শুধু কষ্টই পাবে, আর কিচ্ছু পাবে না। কেন কষ্ট পাবে ভাই? রিমি দেবী প্রদীপের হাত দুটো ধরে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ে সুখী না হলে আর কারোর সঙ্গে হবে না প্রদীপ। আমার মেয়ের ধন দৌলত ঐশ্বর্য এসব কিচ্ছু চায় না প্রদীপ। তুমি যা খাবে ও তাই খাবে, তুমি ওকে যেভাবে রাখবে ও সেভাবেই থাকবে, কখনো তোমার কাছে কোনো অভিযোগ করবে না। আমার মেয়ে ছোট থেকেই ভালোবাসার বড় কাঙালো প্রদীপ। যদি কিছু দিতেই হয় তাহলে তুমি ওকে একটু সম্মান আর ভালোবাসা দিও, তাহলেই হবে। তুমি আর না করো না প্রদীপ। প্রদীপ কি করবে কি বলবে কিছু বুঝে উঠতেই পারছে না। রিমি দেবী নিজের ফোন খুলে আলোকে শাঁখা পরানোর সময় তোলা একটা ছবি বের করে প্রদীপের হাতে দিয়ে বললেন, দেখো 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 দেখো, ছবিটা দেখো। এই নিষ্পাপ মেয়েটার কি দোষ বলতে পারো? কত আশা নিয়ে হাতে শাখা পলা পড়েছে দেখো। এটাকে মিথ্যে হতে দিও না প্রদীপ। আজকে এগুলো ওর হাত থেকে খুলে ফেললে আর কখনো এগুলো পড়তে পারবে না। তুমি ওকে বিয়ে না করলে ওর মায়ের কথা মতোই ওকে হয়তো ওই কাজটাই করতে হবে। এই সমাজ ওকে শান্তিতে বাঁচতে দেবে না প্রদীপ। আর কোনো মাতাল বকাটে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার থেকে ওর মরে যাওয়াই ভালো। প্রদীপ এতক্ষণ বিহ্বল দৃষ্টিতে রিমি দেবীর দিকে তাকিয়ে ওনার কথা শুনছিল। প্রদীপকে ফোনের দিকে তাকাতে দেখে রিমি দেবী বললেন, দেখেছো প্রদীপ? বলো তো, বলো না, এই জীবন্ত প্রতিমাকে কি করে বিসর্জন দিই? বৌদি, ফোনটা ধরো। আচ্ছা, মাকে কি বলবো বলো তো বৌদি? মা তো এসবের কিছুই জানে না। আর তুমি তো জানো যে আমার মা একটু কড়া ধাতের। মা যদি এই বিয়ে মেনে না নেয়? ভাই আমার, মাসিমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর তোমার দাদা মাসিমার সঙ্গে কথা বলবো, উনি এই বিয়ে মেনে নেবেন। তোমার মা কড়া ধাতের, কিন্তু আমার মেয়েও তো নরম ধাতের। বলো, নিজের গুণ দিয়ে তোমার মায়ের মন ঠিক জয় করে নেবে, দেখো। আচ্ছা বৌদি, আর একটা কথা বলছি, আমার সঙ্গে যার বিয়ে দিতে চাইছো, এই বিয়েতে তার মত আছে কিনা জিজ্ঞেস করেছো? তোমার মনে হয় এখন ওর মতামতের আর কোনো গুরুত্ব আছে? তবুও তুমি যখন বলছো, আমি দেখছি। আমি জয়ন্তকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে তৈরি করে দেবে। রিমি দেবী কয়েক পা আসতেই প্রদীপ পিছন থেকে ডেকে বলে, বৌদি। হ্যাঁ বলো। তোমার মেয়ের নামটা জানতে পারি? না মানে, আমি তো। থাক প্রদীপ, তোমাকে আর মানে তো করতে হবে না। যার বিয়েতে এসেছো তার নামই জানো না এখনো? আমার মেয়ের নাম এতদিনে সম্পূর্ণ হবে। ওর নাম প্রদীপের আলো। বাকিটা তুমিই বুঝে নাও। এক ঘন্টা হতে চলল রিমি দেবী আর প্রদীপ ঘরে কথা বলছেন। বাইরে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে ঠাকুরকে স্মরণ করছে আর বলছে প্রদীপ যেন এই বিয়ে করতে রাজি হয়। রিমি দেবী বাইরে আসতেই সুশান্তবাবু তার সামনে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান।
রিমি দেবী চোখের পাতা ফেলে প্রদীপের সম্মতির কথা জানিয়ে বলেন, আমি বিয়ের জোর দিচ্ছি, তুমি আর জয়ন্ত মিলে প্রদীপকে সাজিয়ে দাও। কিন্তু একটা কথা, প্রদীপ জানতে বলেছে আলোর এই বিয়েতে মত আছে কিনা। রিমি দেবীর প্রথম কথা শুনে সবার মন কিছুটা হালকা হলেও পরক্ষণেই প্রদীপের বলা কথা শুনেই সবার মুখ ছোট হয়ে যায়। আলো যদি প্রদীপকে ওর অতীতের কথা বলে দেয়, আর শেখরের মতো প্রদীপও যদি আলোকে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে বন্দনা দেবী একটু চিন্তা করে বলেন, আলোকে কি করে রাজি করাতে হবে তা আমার ভালো করেই জানা আছে। এই বলে তিনি আত্মরূপের হাত ধরে টেনে আলোর ঘরে নিয়ে যান। রিমি দেবী বিয়ের জোড় জয়ন্তকে দিয়ে আলোর ঘরে যান। বন্দনা দেবী আলোর সামনে দাঁড়িয়ে বলেন, আমরা তোর জন্য একটা পাত্র ঠিক করেছি। রাত 11টার লগ্নে আজকেই তোর বিয়ে হবে ওর সাথে। আলো কিচ্ছু না বলে চুপ করে থাকে। হঠাৎ বন্দনা দেবী আলোর ডান হাতটা ধরে খাট থেকে নামিয়ে সেই হাতটা আত্মরূপের মাথায় রেখে বলেন, তোকে রূপের দিব্যি রইল আলো, তুই কখনো ওকে তোর অতীতের কথা বলবি না। যদি বলিস তাহলে তুই ভালো করেই জানিস এর ফল কি হবে। আলো এক টানে হাতটা সরিয়ে নিয়ে মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। বন্দনা দেবী বলেন, তোর মাথায় এখন সত্যের ভূত চেপেছে। তোকে আটকানোর জন্য এছাড়া অন্য কোনো উপায় ছিল না আমার কাছে। আলো মায়ের দিকে তাকিয়ে বলে, একটা মানুষকে এভাবে ঠকানো ঠিক নয় মা। বন্দনা দেবী আলোর হাতটা শক্ত করে ধরে বলেন, বেশ, তাহলে এক কাজ কর, তুই গিয়ে ছেলেটাকে সব বলে দে। আর বলার আগে আমাকে, তোর বাবাকে আর দাদাকে একটু বিষ দিয়ে দে, তাহলেই সব দিক থেকে শান্তি হবে। তোকে এই অবস্থায় দেখার থেকে আমাদের মরে যাওয়াই ভালো। তারপর তোর যা ইচ্ছে হয় করিস, আমরা আর কিছু বলতে আসবো না তোকে। মামিমা, তুমি মাকে বাইরে নিয়ে যাও তো। বোনের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দেয় আত্মরূপ। আলো, লক্ষ্মী বোন আমার কথা শোন। প্রদীপদা খুব ভালো ছেলে, তুই আর অমত করিস না। দেখ, আমার দিকে তাকা। হ্যাঁ রে, আমার কথা শুনবি না? বল না, শুনবি না? দাদার বলা কথার মধ্যে একটা শব্দ তীব্রভাবে আলোর কানে গিয়ে প্রবেশ করে প্রতিধ্বনি হতে থাকে। সেই শব্দটা হলো প্রদীপ। সেদিন গুরুজির বলা প্রত্যেকটা শব্দ আলোর মনে আছে। প্রদীপ নামটা শুনে আলোর মনে সেদিন গুরুজির বলা একটা বাক্য ভেসে ওঠে, যেটা তিনি প্রদীপ জ্বালানোর পর আলোকে বলেছিলেন। কথাটা হলো, প্রদীপের শিখা হয়ে জ্বলো। এই একটা কথা মনে হতেই আলো চুপ করে যায় আর বিয়েতে ওর সম্মতি দেয়। রাত্রি 11টার লগ্নে প্রদীপ আর আলোর বিয়ে শুরু হলো। কাকলির বিয়ে শুরু হওয়ার 1 ঘন্টা পরে শুরু হয় আলো আর প্রদীপের বিয়ে। খবরটা ছায়াদেবীর কানে যেতেই তিনি সুর টেনে টেনে বলেন, শেষে কিনা একটা বেকার ছেলের গলায় ঝুলিয়ে দিল মেয়েটাকে। কি আর করবে বলো, সারা জীবন ঘরে বসিয়ে রাখার থেকে এই ভালো হয়েছে। কোন রকমের নুন ভাত ঠিক জুটে যাবে। আরে বাবা, আমার কাকুলির সঙ্গে সঙ্গ করতে গিয়েছিল, হলো তো এবার হাতে হাতে ফল পেয়ে গেল। আমার কাকুলির ভবিষ্যৎ নিয়ে আমি বাবা নিশ্চিত। নবীন যেমন ভালো ছেলে, তেমনি অবস্থাও ভালো। কাকলিকে রাজরানী করে রাখবে ওরা। আর রাখবে নাই বা কেন বলো তো? কম কিছু তো দিইনি আমরা, সব ডবল ডবল দিয়েছি। ছায়াদেবীর কথা শুনে সেদিন অনেকেই তার সঙ্গে একমত হয়ে নিজেদের মন মতো মন্তব্য দিয়েছিলেন। আবার অনেকে বলেছিলেন, ভালো হয়েছে ওই ছেলের সঙ্গে বিয়ে না হয়। বিয়ের পর ছেড়ে দিলে কি হতো বলো তো? তার থেকে বিয়ের আগেই ওদের আসল চেহারা বেরিয়ে এসেছে, এ তো ভালোই হয়েছে। মেয়েটা বেঁচে গেল বলো। কপালে সুখ থাকলে আলো এখানেই সুখী হবে, আর না থাকলে রাজার ঘরে বিয়ে দিলেও সুখ হবে না। সবার আলোচনা শুনে
বিধাতা পুরুষ হয়তো সেদিন সবার অলক্ষ্যে খুব হেসেছিলেন, কারণ একমাত্র তিনিই জানতেন কার ভাগ্যে কি লিখে রেখেছেন। আলোর নতুন জীবন তার জন্য কি অপেক্ষা করছিল সেটা একমাত্র তিনিই জানতেন। শেখর আর প্রদীপ সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো মানুষ। একজন পিতৃপুরুষের অর্জিত অর্থ, সম্মান আর বংশ মর্যাদা নিয়ে গর্ব করে সারাক্ষণ। তাদের তৈরি ভিতের ওপর দাঁড়িয়ে বড় বড় কথা বলে। নিজের সামর্থ্য কতখানি তা যাচাই করার সময় কোথায় তার? মুখ থেকে কথা বলার আগেই প্রয়োজনীয় জিনিস হাতের কাছে হাজির হয়। নিজস্ব মতামত দেওয়ার কোনো ক্ষমতা নেই। মায়ের কথা শুনে আর আলোর বাহ্যিক রূপ দেখেই মোহিত হয়ে গিয়েছিল শেখর। কিন্তু আলোর অতীত জানার পর হয়তো ঘৃণায় গা গুলিয়ে উঠেছিল তার। তাই তো আলোকে মন থেকে মুছে ফেলতে একদিনও সময় নেয়নি। আলমারিতে রাখার জন্য একটা শো পিস কিনতে গেলে আমরা তার সৌন্দর্য আগে বিচার করি, তারপর দেখি ওই রকম আরেকটা দোকানে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা খুব খুশি হই। কারণ কি জানেন? খুবই সাধারণ, ওই রকম জিনিস যেন আর কারোর কাছে না থাকে। বাড়িতে আগত অতিথি যখন শো পিসটা দেখে তার ভূয়সী প্রশংসার সাথে ওই রকম জিনিস আর কোথাও না পাওয়ার আফসোস করে, তখন আমাদের কাছে তার প্রশংসার থেকে আফসোসটা বেশি মনে ধরে। কারণ এরকম জিনিস আমার কাছে একটাই আছে। কিন্তু ওই জিনিসটাতে যখন একটা হালকা দাগ পড়ে যায়, তখন আমরা দাগটাকে না সারিয়ে জিনিসটাকেই বদলে ফেলি। তার জায়গা নেয় রঙিন প্রলেপ দেওয়া আগের জিনিসের থেকেও ঝাঁ চকচকে অন্য কোনো জিনিস। আলোর ক্ষেত্রেও তাই হয়েছে। মধ্যবিত্ত পরিবারের শান্ত, সুশীল, অসামান্য সুন্দরী আলোকে শেখরের পরিবার পছন্দ করেছিল শো পিস হিসেবে, যাকে তারা যেভাবে যেখানে রাখবে সেখানেই থেকে যাবে, কোনো প্রতিবাদ করবে না। আলোর পরিবারও নিশ্চয়ই মেয়ের বড়লোক শ্বশুর বাড়ির কথার উপরে কথা বলবে না, এইসবই ভেবেছিল তারা। কিন্তু আলোর মধ্যে থাকা ছোটবেলার এক দুর্ঘটনাকে তারা মেনে নিতে পারেনি। অন্যদিকে পিতৃহারা প্রদীপ কঠোর পরিশ্রমী। নিজেকে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য একটার পর একটা চাকরির পরীক্ষায় বসছে। কিন্তু কেউ চাইছে সুপারিশ, কেউ চাইছে মোটা অঙ্কের টাকা, যে দুটোর কোনোটাই প্রদীপের নেই। সকাল সন্ধে টিউশনি পড়িয়ে নিজের হাত খরচ চালায়, চাকরির ফর্ম ফিল আপ করে, আবার সংসার খরচের জন্য মায়ের হাতেও কিছু টাকা তুলে দেয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রদীপের টিউশনি আর পরিশ্রম। সারাদিনের পরিশ্রমের পর রাত জেগে পড়াশোনা করে নিজেকে তৈরি করে পরবর্তী পরীক্ষার জন্য। যেদিন সন্ধেবেলায় সময় পায় সেদিন জয়ন্তকে নিয়ে হাজির হয় কলেজ স্ট্রিটের সুশান্তবাবুর দোকানে। এই সন্ধেবেলাগুলো ভালোই কাটে ওদের। সমস্ত ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। মা ছেলের ছোট্ট সংসার। একটা দিদি আছে বড়, তাকে টুকি বলে ডাকে। তার বিয়ে হয়ে গিয়েছে অনেকদিন আগে প্রদীপের বাবা থাকতে। একটা ছেলেও আছে, 5ম শ্রেণীতে পড়ে। প্রদীপও মা ভক্ত ছেলে, আর হবে নাই বা কেন? বাবা মারা যাবার পর মাই তো আগলে রেখেছিল তাকে। প্রদীপ তখন খুব ছোট ছিল না, কিন্তু তাদের দুজনেরই মাথার উপর থেকে অভিভাবক নামের শক্ত ছাদটা উঠে গিয়েছিল। প্রদীপ তখন কলেজের পড়া শেষ করে মাস্টার্সের জন্য তৈরি হয়েছে। সেই থেকেই লড়াই শুরু মা আর ছেলের। সুখে দুঃখে একে অপরের সঙ্গ দিয়ে এসেছে। বাবার কথা মনে করে মায়ের চোখ দিয়ে জল পড়লে প্রদীপ মুছে দিয়ে মাকে সান্ত্বনা দিয়েছে। আর কখনো প্রদীপের চোখ দিয়ে জল পড়তে দেখলে তার মা জল মুছে দিয়ে সান্ত্বনা দিয়ে বলেছেন, আমি আছি তো তোর সঙ্গে। আবার কখনো একে অপরকে সান্ত্বনা দেওয়া ভুলে দুজনেই একসাথে চোখের জল ফেলে হালকা হয়েছে। প্রদীপের বয়স 29 বছর হলে ওকে দেখে মনে হয় 26 কি 27 বছরের যুবক। গায়ের রং শ্যামবর্ণ, লম্বায় প্রায় 5 ফুট 9 ইঞ্চির কাছাকাছি হবে। দেখতে যথেষ্ট সুপুরুষ, মেদবিহীন পেটানো শরীর, মাথা ভর্তি কালো চুল, বাঁদিকে সিঁথি করে উল্টে আঁচড়ানো, বুদ্ধিদীপ্ত চোখ আর দুপাশে থাকা গেঁজ দাঁতের হাসি প্রদীপের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
গোঁফ রাখাটা প্রদীপের খুব অপছন্দের। এক কথায় প্রদীপকে দেখতে অনেকটা দক্ষিণী নায়কদের মতো। গায়ের রঙের সঙ্গে ওর চেহারাটা ভীষণভাবে মানানসই। কিন্তু প্রদীপের এই সৌন্দর্য নিরর্থক যতক্ষণ পর্যন্ত না তার একটা স্থায়ী উপার্জনের ব্যবস্থা হচ্ছে। বেকার শব্দটা সাকারে রূপান্তরিত হলেই একজন পুরুষ মানুষের কদর হয়। সেখানে তার সৌন্দর্য না থাকলেও কোনো সমস্যা নেই। একটার পর একটা বিধি অনুযায়ী বিয়ে পর্ব এগোতে থাকে। প্রদীপ বার কয়েক আলোর দিকে তাকালেও আলো সেই যে মাথা নিচু করে বসেছে, একবারের জন্য মুখ তুলে তাকায়নি। বিয়ের যে পবিত্র মন্ত্র শেখরের সঙ্গে উচ্চারণ করার কথা ছিল, সেই মন্ত্র আলো উচ্চারণ করে প্রদীপের সঙ্গে। শেখর আলোর মনে প্রথম ভালোবাসার যে অনুভূতি সৃষ্টি করেছিল, বিয়ের পবিত্র অগ্নিতে সেই সমস্ত অনুভূতি মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটা একটা করে আহুতি দেয় আলো। কিছুক্ষণের মধ্যেই আলোর সিথি রাঙা হয়ে ওঠে প্রদীপের হাতে। আলো দাস নামটি নিমেষেই পরিবর্তিত হয় আলো বোস টাইটেলে। লাল সিঁদুরে রাঙানো আলোর সিথি দেখে রিমি দেবী শাড়ির আঁচলে নিজের চোখ জোড়া ভালো করে মুছে নেন। প্রদীপের সঙ্গে আলোর এটা কত জন্মের বাঁধন তা কেবল ঈশ্বরই জানেন। তবে এই জন্মে জ্ঞানত আলো এমন একজনের সঙ্গে সারা জীবনের জন্য বাঁধা পড়ল, যাকে সে কখনো চোখেই দেখেনি, যার সম্বন্ধে সে কিছুই জানে না, শুধু কিছুক্ষণ আগে শোনা তার নাম ছাড়া, যার সঙ্গে তার সব কিছুতেই বিস্তর ব্যবধান। এই একই কথা প্রদীপের ক্ষেত্রেও বলা যায়। কাকলি আর আলো দুই বোনেরই বিয়ে সমাপ্ত হয়েছে বেশ কিছুক্ষণ আগে। কাকলিদের ঘর থেকে কলরব আর হাসির ফোয়ারা ছুটছে, যার শব্দ আলোদের ঘর পর্যন্ত আসছে। সেই তুলনায় আলোদের ঘর প্রায় চুপচাপ শান্ত। কিছুক্ষণ আগেই সোমা ওর মায়ের সঙ্গে বাড়িতে চলে গিয়েছে। আলো আর প্রদীপকে খাইয়ে রিমি দেবী আর অনু আলোর সমস্ত সাজ পোশাক পরিবর্তন করে একটা হালকা শাড়ি পরিয়ে ওকে একটু রেস্ট নিতে বলে। মানসিক ও শারীরিক কম ধকল তো আর যায়নি ওর ওপর দিয়ে। উপরে প্রদীপ আর জয়ন্ত ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। জয়ন্ত সিগারেটে কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে সিগারেটটা প্রদীপের দিকে এগিয়ে দেয়। প্রদীপ সিগারেটটা নিয়ে তাতে টান দিয়ে সেটাকে আর একটু ছোট করে উপরের দিকে ধোঁয়া ছেড়ে জ্বলন্ত সিগারেট সহ হাতটা রেলিংয়ে রাখে। কাজটা কি ঠিক হলো জয়ন্ত? মেয়েটা বড্ড ছোট রে। আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটাই বুঝতে পারছি না। সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে তো? আর মাই বা কীভাবে রিয়াক্ট করবে কিচ্ছু মাথায় আসছে না। সব কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে আমার। জয়ন্ত প্রদীপের কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আলো ছোট, কিন্তু তুই তো আর ছোট নয়। তুই না হয় একটু মানিয়ে নিবি, একটু শিখিয়ে নিবি। আর কাকিমাকেও বলবি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে। কথা বলেছিস কাকিমার সঙ্গে? প্রদীপ একটু গম্ভীর গলায় উত্তর দিল, তুই আসার আগেই বলেছি। সুশান্তদা আর রিমি বৌদি মাকে সব বলেছে। কি বললেন কাকিমা? কি আর বলবে, বললো যা করেছো ভালোই করেছো, এবার বউ নিয়ে বাড়িতে এসো। দিদিকে সকালেই আসতে বলেছে বউ বরণ করার জন্য, তার ব্যবস্থা করতে হবে তো। আমি তো এখনো ভাবতে পারছি না যে কিছুক্ষণ আগে আমি বিয়ে করেছি, জানিস তো। সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নিয়েছি। কি থেকে যে কি হয়ে গেল। তোর জোড়াজুড়িতে বিয়ে বাড়িতে মন ভালো করতে এসে শেষে নিজেই বিয়ে করে বসলাম। জয়ন্ত, হ্যাঁ বল। আচ্ছা বলছি, আমাকে আরও কয়েকটা টিউশনি জোগাড় করে দিতে পারবি? দিলে খুব ভালো হয়। আমিও চেষ্টা করব। যতদিন পর্যন্ত না একটা চাকরি পাচ্ছি ততদিন এইভাবেই চলুক। দেখছি তুই তো বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছিলিস, সেগুলোর রেজাল্টের কি খবর? আর রেজাল্ট দিয়ে কি করব?
পাস করেও তো একই অবস্থা। দুটো ইন্টারভিউ দিলাম, একটা তো কালকেই জানিয়ে দিল যে আপনাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, নেক্সট আপনাকে ডাকা হবে। কত ডাকবে সব জানা আছে। ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। টেবিলের নিচে দিয়ে দুটো টাকার বান্ডিল দিলেই ব্যাস, আমার নাম আর ওয়েটিংয়ে থাকবে না, সবার উপরে চলে আসবে। কোম্পানির চাকরিতেই এই অবস্থা। আর একটার কি খবর জানাবে বলেছে, কিন্তু আমি জানি এখানেও কোনো আশা নেই। ছোট কোম্পানি, মাইনে খুব বেশি নয়, কিন্তু তবুও রে, পেলে খুব ভালো হতো। ব্যাংকের চাকরিটার জন্য ফর্ম তুলেছি, 2-3 দিনের মধ্যেই ফিল আপ করে জমা দিয়ে দেব। প্রিপারেশন তো নিচ্ছি, এবার একটু জোর দিয়ে পড়তে হবে। কখন পড়বি? এদিকে বলছিস আরও টিউশনি বাড়াবি, তাহলে রাতে পড়ার সময়টা বাড়িয়ে দেবো ভাবছি। তাহলেই হয়েছে, এখন আর রাতে পড়া হবে কিনা তাই দেখ। আর তুই বলছিস পড়ার সময় বাড়াবি। প্রদীপ সিগারেটটা ফেলে দিয়ে জয়ন্তর দিকে ভ্রু কুচকে তাকায়। কি বলতে চাইছিস তুই? ওরে আমার ন্যাকা ষষ্ঠী, না বোঝার মতো কি বললাম? আলো ছোট মেয়ে জয়ন্ত, আলো ছোট মেয়ে জয়ন্ত, দেখবো দেখবো কতদিন ছোট করে রেখে দিস। এই শোন, সবাই তোর মতো নয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমি রাক্ষস আর তুমি শালা সাধু। সাধু যে আমি নই সেটা আমিও ভালো করেই জানি, কিন্তু আমার মনে হয় আলোর কিছুটা সময়ের দরকার। শেখরকে ভুলতে ওর কিছুটা সময় তো লাগবে, আবেগী বয়স। তবে যাই বল প্রদীপ, এটা মানতেই হবে, তোর বৌভাগ্য কিন্তু হেব্বি। আলো কিন্তু দেখতে দারুণ। প্রদীপ জয়ন্তর দিকে তাকাতেই ও তাড়াতাড়ি বলে ওঠে, আমি খারাপভাবে কিছু বলিনি, ওভাবে তাকাস না। দেখ, আমাদের বন্ধুদের মধ্যে তোরই একমাত্র শেষে বিয়ে হলো, তাও আবার এলি বিয়ে খেতে, আর খাওয়ার জায়গায় না বসলি একেবারে বিয়ের পিঁড়িতে। আমি জোর করে না নিয়ে এলে আদৌ কখনো তোর বিয়ে হতো কিনা তার ঠিক নেই। এর জন্য আমাকে একটা ট্রিট দেওয়া দরকার তোর, কি বলিস? দেব তো, মাথায় হাত বুলিয়ে এখানে নিয়ে এসে আমার ব্রেন ওয়াশ করে বিয়ে করানোর জন্য তোকে ট্রিট নয়, তোর পিছনে সজোরে একটা কিক মারা দরকার, যাতে তুই সামনে মুখ থুবড়ে পড়িস আর তোর নাকটা ফেটে যায়। ওদের কথার মাঝেই আত্মরূপ ছাদে এসে বলে, আপনাদেরকে নিচে ডাকছে, একটু রেস্ট নিয়ে নিন, সকালেই তো আবার রওনা দিতে হবে। নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে ওরা দুজনেই আত্মরূপের সঙ্গে নিচে নেমে আসে। ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় কনে বিদায়ের আয়োজন। একদিকে কাকলিকে আর অন্যদিকে আলোকে তৈরি করতে থাকে দুপক্ষ। রিমি দেবী আর অনু মিলে আলোকে আবার বিয়ের লাল শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দেয়। আলো চুপ করে বসে সাজতে থাকে, না আছে মুখে একটা কথা আর না আছে তার মুখে হাসি। যে যেমন করতে বলছে ঠিক সেই রকমই করছে, যেন একটা কলের পুতুল। পাড়ে আলগা করে বেঁধে রাখা কোনো নৌকো যখন হঠাৎ আসা ঝড়ের দাপটে নোঙর ছিঁড়ে নদীতে ভেসে যায়, তখন মাঝিবিহীন ওই নৌকো কোনো কুল পায় না। উদ্দাম হাওয়ার দোদুল্যমান অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ায় নদীর একদিক থেকে অন্য দিকে, নিজেকে ছেড়ে দেয় হাওয়া আর জলের ভরসায়, কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে সে যে অক্ষম। তখন কি সে বুঝতে পারে যে তাকে ঠিক রাস্তায় চালনা করার জন্য মাঝি এখানে নেই? তাকে ঝড়ের কবল থেকে টেনে এনে আবার নোঙর বাঁধার হাত এখন বহু দূরে, তাই কি সে নিজেকে সঁপে দেয় প্রকৃতির খেয়ালের হাতে? সে কি বুঝতে পারে সেই ঝড়ের রাতে তার চিন্তায় মাঝিও বিনিদ্র রজনী পার করছে, অপেক্ষা করছে প্রকৃতির তাণ্ডব থামার? কিংবা এমন নয় তো যে বিধাতা তাকে মাঝির হাতে দিয়ে সন্তুষ্ট নয়? নৌকোর প্রতি মাঝির অবহেলা দেখে বিধাতা তার সিদ্ধান্তে রদবদল করতে চাইছেন। তাই মাঝির চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের কালো অন্ধকারকে সঙ্গী করে এই ঝড়ের মাধ্যমে তাকে পৌঁছে দিচ্ছে তার সঠিক মালিকের কাছে। এমন কোনো শক্ত হাতে তাকে তুলে দিচ্ছে যে নিজের পরিচর্যায় ওই নৌকোটিকে নতুন রূপ দান করবে।
দিন শেষে শক্ত হাতে বাঁধবে নোঙর, যেন কোনো ঝড়েই সে বাঁধন আলগা না হয়। সেই শক্ত হাতের পোক্ত বাঁধন ছিঁড়ে বেরোবার ক্ষমতা তার কখনোই হবে না। আলোর জীবনও কি এই নোঙর ছেঁড়া নৌকারই প্রতিচ্ছবি? এর উত্তর দিতে পারেন তিনি, যিনি এই সমস্ত ঘটনা একের পর এক সাজিয়ে ইতিমধ্যেই একটা অদৃশ্য চিত্রপট তৈরি করে ফেলেছেন, যা সময়ের তুলির ছোঁয়ায় জীবনের ক্যানভাসে অভিজ্ঞতা, ভালোবাসা, মান, অভিমানের নানান রঙে রঙিন হয়ে সুস্পষ্ট ছবির আকার নিয়ে দৃশ্যমান হবে সবার সামনে। এখন অপেক্ষা শুধু সময়ের গতির। মাঝে মাঝে উদাস নয়নের চারিদিকে তাকিয়ে দেখছে আলো। ছোট থেকে কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। গতকাল পর্যন্ত যে বাড়িটাকে নিজের বলতো, আজ আর সেই বাড়ি আলোর নয়। এখন তার পরিচয়, ঠিকানা সবই নতুন। বিদায়ের পর এবার থেকে এই বাড়িতে আলো অতিথি হয়ে আসবে। ছোট থেকে আপন জেনে বড় হওয়া মানুষগুলোকে এখন থেকে আর প্রতিদিন দেখতে পাবে না। তাদের সঙ্গে দেখা করতে আসতে গেলে প্রদীপের অনুমতি নিতে হবে, তাও হয়তো সীমিত সময়ের জন্য। কথাগুলো মনে করে ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আলোর। দেওয়ালে ঝুলন্ত ওর আর আত্মরূপের ছবির দিকে তাকিয়ে আলোর বুকের ভিতরটা নিমেষে হু হু করে ওঠে। এই দাদা নামক মানুষটা আলোকে বড্ড বেশি বুঝত, এমনভাবে আগলে রাখত যেন দাদা নয়, ওর বাবা। রোজ আলোর হাতে তৈরি এটা ওটা খাওয়ার জন্য আবদার করত। ছুটির দিনে সকালে আলোর হাতে 2 কাপ চা না হলে তার চলতো না। দাদার জন্য 2টো পদ আলোকে রান্না করতেই হতো, আর আলো হাসি মুখেই সে আবদার পূরণ করত দাদার। আত্মরূপের কথা মনে হতেই নিঃশব্দে আলোর চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। কালকে সন্ধ্যার পর থেকেই এই প্রথম আলোর চোখ দিয়ে জল পড়ছে। সময় যত পার হতে থাকে, আলোর যাবার সময়ও তত এগিয়ে আসতে থাকে। রিমি দেবী আলোর সঙ্গে যাচ্ছেন প্রদীপের বাড়িতে, সুশান্তবাবুও যাচ্ছেন। আত্মরূপ 2টো গাড়ি ঠিক করেছে। একটাতে সুশান্তবাবু, রিমি দেবী ও জয়ন্ত যাবে, অন্যটাতে আলো প্রদীপের সঙ্গে রওনা দেবে তার নতুন গন্তব্যে, অর্থাৎ শ্বশুর বাড়িতে। আলো আর প্রদীপের গাড়িতে অনুও যাবে। আলোর কোনো দরকার হলে অনুকে বলতে পারবে, সেজন্যই তাকে ওই গাড়িতে যেতে বলা। আলোর ব্যাগ গাড়িতে রাখা হয়েছে। আত্মরূপ সকলের অগোচরে চোখের জল মুছছে। বন্দনা দেবীও অনবরত চোখের জল মুছে চলেছেন। তরুণবাবু আর বন্দনা দেবী আলোর কাছে আসেন। মেয়ের মাথায় হাত রেখে তরুণবাবু বলেন, বাবার কর্তব্য তো কোনোদিনই ঠিক মতো করতে পারিনি, শুধু কষ্টই দিয়ে গিয়েছি তোদেরকে। আমার জন্য তোরা মায়ের সঙ্গটাও ঠিক মতো পেলি না, তবুও কখনো কোনো অভিযোগ করিসনি। এখানে যেমন লক্ষ্মী মেয়ে হয়েছিলি, ওখানেও যেন সেই রকমই থাকিস। কেমন যেরকম পরিস্থিতিতে তোর বিয়ে হলো, ওনারা যদি কিছু বলে চুপ করে থাকিস মা। জানিস তো, যে সয় সে মহাশয়। আমি জানি তুই নিজের গুণ দিয়ে ঠিক সকলের মন জয় করতে পারবি। আর কিছুই বলতে পারেন না তরুণবাবু, গলা বুঝে আসে তার। মেয়েকে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে থাকেন। তার চোখের জল ফোঁটা ফোঁটা হয়ে আলোর মাথায় আশীর্বাদের আকারে ঝরে পড়ে। সুখী হ মা, সুখী হ। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে তিনি শুধু এটুকুই বলতে পারলেন। তরুণবাবু বাইরে যেতেই বন্দনা দেবী আলোর কাছে এসে ওর চোখের জল মুছে দেন। তোর সব থেকে বড় অপরাধী হয়তো আমি। মা হয়েও তোর জন্য কিছুই করতে পারলাম না। সারাটা জীবন তোকে শুধু দোষই দিয়ে গেলাম সব কিছুর জন্য। বিশ্বাস করালো, আমি কখনো মন থেকে তোর খারাপ চাইনি রে মা।
রাগের মাথায় আমার বলা একটা কথা তোর জন্য যে অভিশাপ হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না রে মা। রাগের মাথায় অজান্তেই মায়ের মুখের কথা যদি অভিশাপ হয়ে ফলে, তাহলে মন থেকে বেরোনো মায়ের আশীর্বাদও নিশ্চয়ই ফলবে। আমি তোকে বলছি আলো, তুই খুব সুখী হবি রে মা, দেখিস তুই খুব সুখী হবি। সেদিন আশ্রমে করা গুরুজির আশীর্বাদ অক্ষরে অক্ষরে ফলবে। আজকে যারা আমাদের উপরে হাসছে, তোকে দেখে মজা নিচ্ছে, আমি কখনো তাদের খারাপ চাইবো না, কিন্তু তারাও একদিন দেখবি আমার মেয়ের সুখ। আলো এতক্ষণ নিজেকে ধরে রাখলেও মায়ের কথায় ওর অভিমান আর ধৈর্যের বাঁধ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আলো। মা মেয়ের কান্না উপস্থিত সকলকেই নাড়া দিয়ে যায়। রিমি দেবী জল ভর্তি চোখে বলেন, আমার বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে দিদি। আলোকে দেখার জন্য এখন আর আমাকে এত দূর ছুটে আসতে হবে না। মাত্র 20 মিনিটের রাস্তা পেরোলেই আমি আলোর কাছে গিয়ে পৌঁছবো। যখন খুশি আমার মেয়েটাকে দেখতে পাবো। আলোকে ছেড়ে বন্দনা দেবী রিমি দেবীকে বলেন, আমি খুব নিশ্চিন্ত হলাম রিমি। আমি ওর মা হলেও তুমি তো ওর সোনা মা। আলোর জীবনে যা কিছু ভালো সব তোমার হাত দিয়েই। তোমার ঋণ যে আমি জীবনেও শোধ করতে পারবো না রিমি। আমি জানি তুমি আমার আলোকে ঠিক দেখে রাখবে। আলোর বাবা মা প্রদীপের হাতে আলোকে তুলে দিয়ে তাদেরকে আশীর্বাদ করেন। যাওয়ার আগে আলো আর আত্মরূপ একে অপরকে ধরে অনেকক্ষণ কাঁদে। তারপর আলোকে গাড়িতে বসিয়ে রওনা দেয় প্রদীপের সাথে। এখান থেকে শুরু হয় আলো আর প্রদীপের একসাথে জীবনের পথ চলা। আলো ও কাকলিকে একসাথে বিদায় জানায় একই পরিবারের দুটি ভিন্ন শাখা। আজকে দুটি গাড়ির যাওয়ার কথা ছিল একই দিকে, কিন্তু তারা রওনা দেয় একে অপরের সম্পূর্ণ বিপরীত দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।